বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ, নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার। আমি আজ এখানে ডেমোক্রেটিক বাংলাদেশ প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক এবং www.dailynewsstar.com-এর ইপিও। আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই আমাদের এই যে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 7 মার্চ 2025 হতে আমরা অনুষ্ঠান করেছি। গতকাল 26শে মার্চ স্বাধীনতা দিবসে আমাদের সমাপনী অনুষ্ঠান এবং 1971 সালের সকল শহীদদের ওপরে দোয়ার অনুষ্ঠান করেছি। আজ আমাদের 26শে মার্চ উপলক্ষে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এখানে আমাকে কয়েকটি অনুষ্ঠান দিয়েছে এবং আমার আজকের যে নিয়মিত এখানকার এনএসটিভির উপস্থাপক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার স্বাধীনতা যুদ্ধের ওপরে আর কি শুরুতেই 1971 সালের রণাঙ্গনে 265 দিন আমি যুদ্ধ করেছি। সেই রণাঙ্গনের যুদ্ধ সহ কতিপয় এখন যেটা দেশে ঘটছে আর কি, এই যে মুক্তিযোদ্ধা, খেতাবি মুক্তিযোদ্ধা, মিলিটারি যারা অফিসার ছিল তাদের মুক্তিযোদ্ধা, মিথ্যাচার, এর ওপরেই আর কি এই যে অনুষ্ঠান এখন এখান থেকে উপস্থাপনা এবং আমাকে পরিচালনা করবেন মুস্তাফিজুর রহমান। ধন্যবাদ। স্বাধীনতা আমরা পেয়েছি 1971 সালে দীর্ঘ 9 মাস 265 9 মাস 265, মানে 9 মাসের কয়েকদিন কম। এই আপনি নিজেই একজন ফ্রিডম ফাইটার ছিলেন 8 নম্বর সেক্টরে। তো আপনার 8 নম্বর সেক্টরে আপনি মেজর মঞ্জুর আহমেদের আন্ডারে ছিলেন এবং আপনার অভিজ্ঞতা আমরা বহুবার শুনেছি বিভিন্ন অনুষ্ঠানে। তো বর্তমান প্রেক্ষাপটে যা দেখি বা শুনি, এখন স্বাধীনতা পরবর্তীতে প্রত্যেক বছরই কিন্তু যে গভর্নমেন্টই আসুক, এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, ওই ওনারা বীর বিক্রম খেতাব, তারপরে হলো তারপরে দেখা যাচ্ছে বীর প্রতীক, এক একটা খেতাব বাড়ে কমে। এই তারপরে হলো অনেকে দেখা যাচ্ছে যুদ্ধ করে নাই, যুদ্ধ না করেও অনেকে বীর মুক্তিযোদ্ধা, পঙ্গু মুক্তিযোদ্ধা, এইগুলার আলোকে যদি এবং মিলিটারির অফিসার ডিউটিও করলো, যুদ্ধটা কখন করলো, যুদ্ধটা কোন ফিল্ডে, সে তো দেখা যাচ্ছে যুদ্ধে, সে তো যুদ্ধের রত আছে, সে পাকিস্তানে তার পোস্টিং আছে, পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, কিন্তু সে দেখা যাচ্ছে বাংলাদেশে পরবর্তীতে বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা। এটার ব্যাপারে যদি আপনি যে একজন ফ্রিডম ফাইটার, মাইনর ফ্রিডম ফাইটার, আপনার কথাটা হচ্ছে এইটাই তো বলতে চাচ্ছেন যে এখন আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম মহোদয় বললেন, জি, ফারুকি আজম বীর প্রতীক, যে যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে এরাই রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা। তো এইটাই তো আপনি জানতে চাচ্ছেন। সেইটার হিসাব যদি ধরা হয়, এইটা কেন বলছে জানেন? মুক্তিযোদ্ধা হিসাবে এই মাইনরের ভিতরে আমি বেঁচে আছি, এই জাননেওয়ালা, জ্ঞান বুদ্ধিওয়ালা, নির্ভীক, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছি। আর একজন ছিল জেডাই খান পান্না। তো ওনার এমন ভয় দেখিয়েছে আর কি, এই ওনার 103-এর থেকে জ্বর নামছে না, এখনো কাজ করছে, কোর্ট কাছারি করছে, সব ঠিক আছে, কিন্তু তাপ একমাত্র 103 এবং ভোকালিক সেই সাউন্ডটা নাই। তো এই জায়গাটাই আপনার যে কথাটা এটা সঠিক আছে। একটা কথা জানবেন আর কি, যে কথাটা আমি 1987 সাল থেকে ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি এই গণতন্ত্র, সংবিধান, সংসদ, ফ্যাসিজম, নাৎসিবাদ এর উপরে রাষ্ট্রবিজ্ঞান পড়ার সময় আমার ক্রেডিটটা ছিল। আমি মাননীয় উচ্চতর আদালতে রাজস্ব মামলা এবং জমি জায়গার দেওয়ানি মামলাটা করি। তো এই জায়গাটাই আমার সেই উপলব্ধি থেকেই আর কি, যারাই জানে না, বোঝে না, মিথ্যাচার করতে করতে একটা পর্যায়ে তারা ওপর নিচে ডাইনে বায়ে আগে দেখে নাই যে জাননেওয়ালা লোক আছে কিনা।
এখন এই যে কর্নেল অলি আহমেদ, উনি রাজনীতিতে করেন নাই কি? উনি জিয়াউর রহমানের মতো একটি লোকের দল থেকেও বের হয়ে গেছে। এই যে মেজর আখতারুজ্জামান, মেজর হাফিজউদ্দিন, ওই যে সাইফুর রহমানকে নিয়ে বিএনপির কিন্তু আলাদা দলও গঠন করেছে। আমি 265 দিন মেজর মঞ্জুর রহমান 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, মেজর মঞ্জুর রহমানেরই নামকরণ করা। যখন আমি ওই যে গাছে উঠে দেখার সময় শব্দ দূষণে আমি তো গাছে বেঁধেছিলাম 2 ঘন্টা কাল, আমার এই বাম কানটা নষ্ট হয়, এখনো নষ্ট, আমি শুনি না, সার্বক্ষণিক পেন করে, রাউন্ড ক্লকে আমাকে 3 টাইমস এই যে পেন কিলার সহ ঔষধ খাইতে হয়। তো এই জায়গাটাই আর কি, এই লোকগুলোই এখন ভাবছে জেডাই খান পান্না তো নীরব, আর কেউ তো নাই আর কি, এই যে খেতাবি। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম মহোদয়, উনিও তো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নন, উনার ওই যে বীর প্রতীক খেতাবটা নিজে নিজেই বসিয়ে নিয়েছে। কিন্তু আমার যেটা MFF মাইনর ফ্রিডম ফাইটার শ্রেষ্ঠ এম শাহজাহান আলী গোলদার, আমি যখন আহত হলাম গাছে বেঁধেছিলাম, আমার সেই থেকে নিয়ে এখনো আমি এই যে আমার সেই বাম কানটা তো নষ্ট, আমি এই পেনটা বহন করে চলেছি। তো এইটা তো আর ওই সেই অলি আহমেদও জানে না, হাফিজ উদ্দিনও জানে না, মেজর আখতারুজ্জামানও জানে না। যে জাননে ওলা লোক ওনারা যদি তখন ক্যাপ্টেন পদমর্যাদায় ছিল। এই যে বেনাপোল 8 নম্বর সেক্টর 7টি উপসেক্টর ছিল, একটি সেক্টরের যারা ওই যে কর্মরত অবস্থায় পোস্টিং ছিল এবং চাকরি ছেড়ে দিয়ে এই যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যোগদান করেছে, তারা কিন্তু কোথাও না কোথাও কোনো একটা দায়িত্ব পালন করেছে। যেমন তৌফিক ইলাহি চৌধুরী 8 নম্বর সেক্টরের যে 7টা উপসেক্টর, তৌফিক ইলাহি চৌধুরী তখন ক্যাপ্টেন ছিলেন, উনি শিকারপুর ওই যে উপ কমান্ডার ছিলেন আর কি। আর আমার 8 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন এই যে মেজর মঞ্জুর রহমান, যিনি পরবর্তী পর্যায়ে মেজর জেনারেল হন। প্রথম অংশের ওই যে 8 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন আবু উসমান চৌধুরী। আগস্ট 71 পর্যন্ত, আগস্ট 71 হতে এপ্রিল 1972 পর্যন্ত মেজর মঞ্জুর রহমান 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। 1972 সালের এপ্রিল মাসে বঙ্গবন্ধুর কাছে অস্ত্রপাতি সমর্পণ করেন। তো এই জায়গাটাই আমি সেই 8 নম্বর সেক্টরে 265 দিন যুদ্ধ করেছি, ভারতে ঘুমাইতাম, বাংলাদেশে এসে এই যে যুদ্ধটা করতাম। আমার এখানে আপনার প্রশ্নের জবাব হচ্ছে, আপনি যেটা বললেন আর কি, তাহলে এনারা এইরকমটা করছেন কেন? এটা তো করবেই আর কি। অলি আহমেদ সাহেব এইরকম যদি না করে আর কি, তাহলে কি লোক তাকে পছন্দ করবে? জামাত ইসলাম পছন্দ করবে? অন্য জোটটা পছন্দ করবে? না রাজাকাররা পছন্দ করবে? এটা কি একটা দেশপ্রেমিকের দায়িত্ব? মানে এটা কি দেশপ্রেম বোধ কি বোঝা যায় এদের এই সমস্ত মানুষ? না না, আমি আমার বাবার কথা বলি। আমার বাবা মরহুম হাজী মধুগোলদার যুদ্ধাহত ছিলেন, উনি মারা গেছেন 1993 সালে। আমার এই বাড়িতে আমার মাতাও আর কি মরহুমা বেগম খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা, মায়ের অনুপ্রেরণাই আর কি। মা যখন আমার বললেন, আমি তো ওই ভারত থেকে বাংলাদেশে চলে আসতাম, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন খাওয়া দাওয়া হইতো না। ওটা একটা কেমন যেন একটা দেশ পাইব, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরা তো আর জানে না যে ইপিআররা, এরা যখন অন ডিউটি অবস্থায় আমার বাড়িতে ওই বেনাপোল সীমান্তে এরা কিভাবে রসিকতা করতো, এই তেরা ঘর মে কই বনন হাই নাই লেকে থোড়া আয়েশ করেগা। সেই জায়গার থেকে আজকে আমরা এই বাংলাদেশটা, এইটা কি ওই অলি আহমেদ উনি ওনার চট্টগ্রাম চাটগা থেকে বের হতে পারেন নাই? বাংলা ভাষাটা মুক্তিযোদ্ধা কি করে করবে? এইটা এনারা তো কেউ মুক্তিযোদ্ধা নন। আর যদি মুক্তিযোদ্ধা হন তাহলে বেতনটা নিয়েছেন কিনা? আমি এখান থেকে উপস্থাপনা করছি একটা মুক্তিযোদ্ধা হিসাবে। আমাদেরকে নিয়ে তামাশা করবেন না, আমাদেরকে নিয়ে তামাশা করবেন না। সে মেজর হাফিজ হন, মেজর আখতারুজ্জামান হন, ওই কর্নেল অলি হন, আর যেই হন না কেন, আমাদেরকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে, মুক্তিযোদ্ধার রণাঙ্গনের 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে এবং আমার বাবার প্রেরণায় আমি এই যে যোগদান করি। এই জায়গাটায় আমাদেরকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে যে কথাটা নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধেরই শেষ অংশটার উপরেই আমরা কাজ করছি। এইটা নিয়ে, এইটা নাহিদ সাহেব মির্জা আব্বাস সাহেবকে ইন্টিগ্রেশন দিয়ে বলেছেন। মির্জা আব্বাস সাহেব যদি প্রকৃত অর্থেই মুক্তিযোদ্ধা হতেন আর কি, তাহলে কিন্তু এই কথাটা বলতেন কি বলতেন না। এইটা যেহেতু নাহিদ ইসলামী এখানে প্রশ্নটা করেছেন,
এইটা নাহিদ ইসলামই বলবেন। আর আমি এখান থেকে মাননীয় প্রধান বিচারপতি বরাবর আর কি উপস্থাপনা করে রাখছি আমার আব্বার সেই কথা। এখান থেকে যখন চকিদার, দফাদার এবং আমার ওখানকার সার্কেল অফিসার এবং মুক্তিযুদ্ধের সংগঠন এই যে মরহুম আব্দুল হক চাচা বারবার যখন লোক পাঠাইতেন যে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হন, তো আমার বাবা তখন এই যে বলতেন কি এইবার তালিকাভুক্ত হওয়াটার আমার কোনো প্রয়োজন নাই। এই যে এইটা আমার 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ, আমার বাবার সাথে আমার যে জাতীয় পতাকা নিয়ে যুদ্ধ করেছে সেইটা, এবং এখানটায় যে জীবন গাছের নিচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে 450 বাংকার ছিল ওই রণাঙ্গনের মুক্তি যুদ্ধ যেখানে হয়েছে বনগা বেনাপোল ওই জায়গাটাই। তো ওই আমার বাবা বলেছিল আর কি, এই যে এখানকার এই ছবিটি আমার 7 ডিসেম্বর যখন আর কি যশোর জেলাটা স্বাধীন হয় তখন আমরা এই স্লোগান দিচ্ছি। এটা আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সংগ্রহ করা আমার এই ছবিগুলো। তো আমার আব্বা বলেছিল মুক্তিযুদ্ধ করেছি, যুদ্ধাহত হয়েছি। আমার আব্বার আমৃত্যু আর কি, তার শরীরে 35টার মতো স্প্লিন্টার ছিল, সোজা হয়ে হাঁটতে পারতেন না আর কি, যেটা তোমরাও দেখেছো অনেক সময় আর কি। তো এই জায়গাটাই যে যুদ্ধ করেছি, দেশ পেয়েছি, এনাফ আলহামদুলিল্লাহ। এখন যদি আমরা কোনো এর ইকুয়েশনটা নিই তাহলে সমান সমান হবে। এখান থেকে আমার যে উপস্থাপনা রণাঙ্গনের মুক্তিযুদ্ধের যেটা ঘোষণা, এটা 7 মার্চ 1971-এর। অতঃপর 265 দিন যুদ্ধ করেছি, দেশ পেয়েছি। এখানে আমাদের সমনায়ক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এক অংশের 27 মার্চ 1971 অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঘোষণাটা পাঠ করেছিল এই যে মেজর জিয়াউর রহমান, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। মেজর জিয়াউর রহমানও আর কি দায়িত্ব নিয়ে আর কি চাকরিটাও করেছেন, যুদ্ধটাও করেছেন, মুক্তিযুদ্ধও করেছেন। কিন্তু অলিয়াহাদ আখতারুজ্জামান আর একজন যুদ্ধ করেছে, ওই যে মেজর জিয়াউদ্দিন, যিনি শেষ জীবনে সুন্দরবনে কাটিয়ে সুন্দরবনেই মারা গেছেন আর কি, আমার জানা মতে, দেখা মতে। আর বাকি এখন যারা বলছেন, এখন যিনি মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা, এই দেশে মুক্তি যুদ্ধ বিষয়ক একটি খেতাব আছে বড়দের জন্য, সেটা হইল বীর উত্তম, এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী। আর আমার খেতাবটা যেটা দেওয়া সেটা হচ্ছে ওই যে 8 নম্বর সেক্টরের, যেহেতু রণাঙ্গনে আমি যুদ্ধ করতে যেয়ে আহত হয়েছি, সেই মেজর মঞ্জুর রহমান, মাইনর ফ্রিডম ফাইটার শ্রেষ্ঠ, MFF শ্রেষ্ঠ, M শাহজাহান আলী গোলদার। এই জায়গাটায় আমি আমার এই যে পরিচিতিটা এখানে বলবো, এখান থেকে আমার যে উপস্থাপনা, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আর যে 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা, তার ভিতরে 1,47,000 বাদে বাকিরা মারা গেছে, 2.5 লক্ষ আবেদিত, 500 মামলা আছে, এদেরকেও তালিকাভুক্ত করবেন। এবং বাংলাদেশে এখন 1,50,00,000 মুক্তিযোদ্ধা পরিবার, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, বৈবাহিক সূত্রে জামাতের লোকজনও এই যে মুক্তিযোদ্ধা পরিবারে ঢুকে গেছে 20 লক্ষের মতো। তো এই জায়গাটাই আমার যেটা উপস্থাপনা আর কি, যেহেতু বলা হচ্ছে এই যে সেই 1,25,000 রাজাকার শান্তি বাহিনীর চেয়ারম্যান মেম্বার আল বদর আল শামস, সেই 1,25,000-এর 425 জন কুখ্যাত রাজাকার বাদে বাকিদের বঙ্গবন্ধু মাফ করে দিয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম মহোদয় এই 425 জন কুখ্যাত রাজাকারের তালিকাটা আপনি করে দেন। আপনার এই ভুয়া মুক্তিযোদ্ধাদের এত কষ্ট করে আর নতুন করে করার দরকার নাই। 2022 সালে তৎকালীন সরকার সনদবাদ করেছে, চাকরিচ্যুত করে দিয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা বলে কিছু নাই, হয় না। আপনি যে কথাটা বলেছেন সেই কথার উপরেই থাকেন। রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা। আমি সেই 1971 সালের রণাঙ্গনের 265 দিনের MFF শ্রেষ্ঠ M শাহজাহান আলী গোলদার, আমার সেক্টর 8 সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। তো এই জায়গাটাই আর কি আমার সেই বলার যে কথাটা আর কি, আপনি এই আমাদেরকে আর কি মুক্তিযোদ্ধাদেরকে ওই সেই 10,000-এর ভিতরে অধিকাংশই জামুকা নিবন্ধিত, জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল তালিকাভুক্ত, বাকিরা মারা গেছে। কান্টক জ্ঞানালা 200-100-র ভিতরে যারা বেনাপোল বসবাস করে, আমি বেঁচে আছি। দয়া করে আর কি এই যে যারা মুক্তি যুদ্ধ করেছে
এবং ভারতীয় সনদ আছে, বাংলাদেশের প্রত্যাগত সনদ আছে। এদের তালিকা করেন। আমাদের কোনো ভাতা কুটা ইত্যাদি সুবিধা প্রয়োজন নাই, তবে মর্যাদা প্রয়োজন আছে। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমার এই বাড়িতে 7 আগস্ট আমাকে খুন করতে আসছে, আমি জয় বাংলা কেন বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেন বলি, কেন মুক্তিযুদ্ধ করেছি, এইটা শুনতে ভালো লাগে না। মর্যাদা চাচ্ছি ওই ইন্ডিয়াতে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তাদের যেরকম বাড়ি বাড়িতে আর কি এইরকমটা বোর্ড আছে, আমাদেরকে এইরকম একটা মর্যাদার সেটেলমেন্ট আমি এখানে প্রত্যাশা করছি। মাননীয় এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মহোদয় বরাবর, আর আপনি যদি তা না পারেন তাহলে এই পদটা ছেড়ে দিয়ে চলে যান। মাননীয় প্রধান বিচারপতিকে, মাননীয় রাষ্ট্রপতিকে, মাননীয় প্রধান উপদেষ্টাকে আপনি বলে যান আর কি, যে আমি যেহেতু বললাম আর কি যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, তার উপরেও কাজ করছেন না, তো আমি এই পদটায় আর থাকবো না। আর দয়া করে যারা নিজের কাজও করছেন, আমাদেরও জ্ঞানদান করছেন, উপদেষ্টাগিরি করছেন, আপনারা সম্মানী বেতনটা নেবেন না। সকলেই দিলে আমারটা আমি দিব না। আর এখানটায় আমি আবারও বলছি করজোরে আর কি, মাননীয় প্রধান বিচারপতি বরাবর মুক্তিযোদ্ধাদের আমি ইতিমধ্যে আবেদন করেছি, আপনাকে ধন্যবাদ দিব না। আজকে আপনি নির্দেশনা দেওয়ার কারণেই আর কি অক্টোবর মাসে মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়, তাই আমি আজকে এই প্রোগ্রামটা করতে পারছি। আবারও আর কি মাননীয় প্রধান বিচারপতি আপনার বরাবর আর কি আমি লিখিত উপস্থাপন করেছি অ্যানেক্সার আকারে, তারপরেও আবারও আর কি রিভিউ করছি যে আপনি মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রদান করবেন, এইটাই প্রত্যাশা করছি। এখন আমাদের যে অনুষ্ঠান ডেইলি ভিউজ, আজকে সংবাদপত্র দুইটি, ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। ডেইলি নিউজ স্টারটা আমি পাঠ করছি, ডেইলি ইত্তেফাকটা আমার সাংবাদিক উপস্থাপক মহোদয়। চিফ অ্যাডভাইজার কনফার্মস ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড অন 7 ডিস্টিংগুইশড পারসন, 7 জনকে এই যে স্বাধীনতা পুরস্কারটা দেওয়া হয়েছে আর কি। ধন্যবাদ। আমি শিরোনাম পড়ছি দৈনিক ইত্তেফাক থেকে। এ বিষয়ে আলোকপাত করবেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি দৈনিক ইত্তেফাক থেকে শিরোনাম পড়ছি, বৈষম্যমুক্ত বিভাজনহীন দেশ গড়ার প্রত্যয়। গাজায় হামাস বিরোধী বিক্ষোভ, যুদ্ধবিরতির চাপ বাড়ছে, প্রধান বিচারপতির হাতে থাকবে সার্বিক নিয়ন্ত্রণ। পবিত্র লাইলাতুল কদর আজ, দেশের স্বার্থে চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন মানব না নাহিদ। না, নাহিদের এই কথাটার যুক্তি আছে আর কি, ওরা তো আর বলছে না সব সংস্কার করতে, মোটামুটি নির্বাচন উপযোগী সংস্কার করে, যেমন পুলিশ প্রশাসন, ভোটাধিকার যারা প্রয়োগ করবে তাদের নিরাপত্তা নিশ্চিত। নাহিদের এই কথার উপরেই যদি থাকে তাও ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব। গণতন্ত্রের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অব্যাহত উন্নয়ন জোরদার করতে চান শি জিনপিং। বাংলাদেশের সঙ্গে এই যে চাইনা গেছেন তো প্রধান উপদেষ্টা মহোদয়, এখানে কোনো চুক্তি হবে না, এখানে কয়েকটি আর কি সমঝোতা স্মারক হবে, এগুলোর কোনো ভ্যালু নাই। আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা দেখতেছি এটা অর্থ অপচয়, এবং এই যে একটা বয়স্ক ভালো মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় আমাদের এই দেশের পরজীবীদের খুঁচাখুচিতে আর কি, ওনার সাথে ধরো কয়েক ডজন মানুষ গেছে, এদের সিন ঘোরাটাও হইলো, টিএডিও পাবে। বিশেষ করে আর কি এই যে যিনা প্রধান উপদেষ্টার এই যিনি প্রেস সচিব শফিকুর আলমই যথেষ্ট ইউনূস সাহেবকে এই যে বৈষম্য বানানোর জন্য। কালকে যেভাবে বাম হাত ঝেঁকিয়ে আর কি ওই যে চাইনা রাষ্ট্রদূতের ওখানে কথাবার্তা বলতেছেন আর কি, ওই উনি বলছেন ইউনূস সাহেব নাকি এখানে তার ছোট কালের বয়সে ওই যে গ্রামীণ ব্যাংকের ব্যবসাটা পেতেছে, যে প্রদেশে ইউনূস সাহেব গিয়েছেন আর কি। এটা কিন্তু একেবারেই আমার জানা মতে আর কি একেবারেই একটা মন গড়া কথা বলেছেন। এইটার জন্যই হয়তো শফিকুল আলমের এই প্রেস সচিব গিরিটা আর থাকবে না, যেরকম ওই যে আবুল কালাম আজাদের ছিল না আওয়ামী লীগের সময়, সেও কিন্তু চীনের ঘটনা নিয়ে। এই যে শফিকুল আলম ও ইউনূস সাহেব এসেই দেখবেন যে ইতিমধ্যেই হয়তো এই যে এখানকার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফাইল রেডি রাখবে যে শফিকুল আলম তো এখানে প্রেস সচিব হওয়ার একেবারেই অযোগ্য। এই ডেইলি স্টারের একটা ওই যে ইয়ে ছিল আর কি সাংবাদিক এজেন্ট,
আর কি সাংবাদিক রিয়েল সাংবাদিকরা যে সংবাদগুলো এনে দিত ওইগুলো শর্টিং করে বিভাগীয় সম্পাদকের কাছে পেশ করতে হয়। সেই লোক যদি প্রধান উপদেষ্টার পেশা সচিব হয়, যা হবার তাই হচ্ছে। ধন্যবাদ। আমি 38 বছরের সাংবাদিক। আমার এই যে সাংবাদিকতা প্রকাশনা আইনের বই আছে, আইসিটি অ্যাক্টেরও বই আছে। আমি যা কিছু বললাম এবং রাষ্ট্রপতির এসআরও আছে। আমি আইনের বই থেকে, আমি কারোর কাছে প্রশ্ন করি না, কারোর জবাবেরও প্রত্যাশা করি না। ধন্যবাদ। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ডক্টর ইউনূসকে মোদি। মার্কিন লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েলের সফরে সামরিক সরঞ্জাম বিক্রি নিয়ে আলোচনা। রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। স্বজনের সঙ্গে সঙ্গ পেতে ঢাকা ছাড়ছে মানুষ। মুক্তিযোদ্ধার সনদ ফেরত দিতে 12 ব্যক্তির আবেদন। মৃত্যুর পরও 3 আসামি। যাই হোক, আমাদের শিরোনাম আজকে এই মুক্তিযোদ্ধার সনদ, এইটা খুব ভালো একটা খবর। বিরক্ত হয়ে, রাগ হয়ে যারা মুক্তিযুদ্ধ করেনি, দেশের পাকিস্তানের পক্ষে যুদ্ধটা করেছে, এই যে মেজর আক্তার, মেজর হাফিজউদ্দিন, কর্নেল অলি আহমেদ, জিয়াউর রহমান, একমাত্রই আর কি দেশের পক্ষে, মুক্তিযোদ্ধাদের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে যুদ্ধটা করেছেন। এরা কিন্তু চাকরি করেছে, বেতন নিয়েছে। তো এদের ওপরে রাগে, ক্ষোভে, দুঃখে এই আর কি এই যে মুক্তিযোদ্ধা যারা রিয়েলি আর কি আমার মতো, যেটা আমি তো আর আমার এটা ত্যাগ করবো কেন, আমার সনদ তো ভারতীয়, যে কারণে আমার বাবা সনদ এ দেশীয় নাম লেখাই নাই আর কি, ঠিক আছে, আমার মাও নাম লেখাই নাই। তো এখানটাই যে কথাটা আমি বলছি, আর এখানে এই জন্যই হয়তো তারা আর কি বলেছে অনেকবারই অনেক জায়গায়, যখন দেখছে জীবনের ঝুঁকি, হয়তো কেউ বা কাহারা বলছে এই বেটা তুই মুক্তিযোদ্ধা বললে, আমার যেমন এখনো বলছে। আমি এখানে এখনো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে, যাই হোক আমার এই এলাকাটা ভালো, এই জায়গায় মির্জা আব্বাস সাহেবের কনস্টিটিউয়েন্সি এলাকা, মির্জা আব্বাস সাহেবের একেবারে প্রকাশ্য হস্তক্ষেপের কারণেই আর কি আমি এ যাত্রা আর কি সেভ হয়ে গেছি। তো এই জন্য আর কি আমি ওই ব্যক্তিগুলোকে আর কি আপনাদের এনএসটিভির থেকে উপস্থাপনা করছি। আপনারা সনদ এটা জমা দিবেন না, কার কাছে প্রত্যাহার করবেন, কার কাছে করবেন, আর যদি করতেই হয় আর কি আপনাদের সনদগুলো মাননীয় প্রধান বিচারপতি বরাবর নিজ হাতে একটা অ্যানেক্সার আকারে লিখে সনদগুলো দিয়ে মাননীয় প্রধান বিচারপতির কাছে জমা রাখেন। আমি যেরকমটা আর কি আমার এখান থেকে আজকের এটা দিয়ে 24টা উপস্থাপনা আমি মাননীয় প্রধানমন্ত্রী বিচারপতি বরাবর কপি দিয়েছে, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর। উই আর আন্ডার মার্শাল্লাহ 18 crore পিপুল অ্যান্ড স্টেট। আমি সামরিক আইন প্রশাসক বরাবরও কপি দিয়ে রাখছি। এটা এক সময় না এক সময় এটা কাজে লাগবে, প্রয়োজন হবে। উচ্চতর আদালত মেলাইস উপাদান কাগজপত্র চাই, বাদী বিবাদী সাক্ষী ইত্যাদির কোনো প্রয়োজন এখানে হয় না। তারপরেও এই যে জামাতের প্রসিকিউটর ছিল, বর্তমান ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম, এ আর কি মাইকেলের মামলাটা নিয়েছে উইদাউট ডকুমেন্টসে, আর গুম হওয়া ব্যক্তি ছাড়া পেয়েছে বা চলে এসছে। এর কিন্তু ট্রাইব্যুনালে মামলা হয় না, ট্রাইব্যুনালে একমাত্রই মামলা হবে বিচার হয়ে যাওয়ার পরে আর কি। এই যেসব মামলা হয়েছে তো সাধারণ আদালতে বা কোর্ট কাছারিতে, এই মামলাগুলোর বিচার হয়ে যাওয়ার পরেই তখন আর কি মামলাটা আসবে এই যে এই যেটা প্রসিকিউশনে আর কি, যেটা যুদ্ধ এখনকার যেটা 24-এর গণ আদালত যেটা করেছে, এই আদালতে আসবে নিচের দিকে বিচার শেষ হওয়ার পরে। আর অন্য কোনো মামলা মোকদ্দমা ইত্যাদি এই যে তাজুল ইসলাম মাইকেলের উইদাউট ডকুমেন্টসে, উইদাউট সাক্ষী শপথে, উইদাউট উপাদানে এখানে এই মামলা নেওয়ার কারণে তাজুল ইসলামের কিন্তু ওই দিন থেকে আর কি আমি একজন আইনজীবী হিসেবে আমি তাকে কন্ডেম করেছি এবং মাননীয় প্রধান বিচারপতির কাছেও অবগত করেছি। ওই দিন থেকেই কিন্তু তাজুল ইসলাম আর প্রসিকিউশনের ওই দিন কি যখন তিনি যেহেতু জামাতের প্রসিকিউটর ছিলেন, কাজেই এই প্রসিকিউটর সেটা সে হতে পারে না, এটা আইনে বলে, আইনের বইতে যেটা পড়েছি। এবং এই প্রমাণের দায়িত্ব কিন্তু তাজুল ইসলামের, যে আমি জামাতের প্রসিকিউটর ছিলাম না, আমি এখানকার প্রেস ব্রিফ করছি না, আমি উইদাউট ডকুমেন্টসে মামলা নেওয়ার জন্য ইনস্পায়ার করছি না, এই প্রমাণটা করতে হবে তাজুল ইসলামকে। বাকি ডকুমেন্টস তো টেলিভিশন ফুটেজে আছে। ধন্যবাদ। আমাদের ডেইলি ভিউজ অনুষ্ঠান আমাদের
আজকে শিরোনাম ভিউজ অনুষ্ঠানে আজকের মতো এখানে শেষ। এখন আমাদের ছোট্ট করে যে অনুষ্ঠানগুলো আছে হজ উমরা এবং ওই যে পীর মুরিদি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমি এখানে, আমরা যেহেতু ছুটের বুটের মাওলানা নই, রোজা নামাজের ডিসিপ্লিনটাই বলবো, যেটা মাওলানা সাহেবদের কাজ, ফরজ কাজ বলছেন না তারা। মাওলানা সাহেবরা কি করছে, তাদের রাজনীতি করার জন্য, তাদের এই যে সুদ ঘুষ জিনা ব্যভিচার এগুলো তেমন পাপ না। এই রকম ওই সেই ইয়াজিদি, ইরাকের ইয়াজিদ ছিল না, মুয়াবিয়া পুত্র, ওই ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিপুতি কেন শহীদ হলেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তো ওই তাবলীগ করতে গেছিলেন, তখন আর কি তাদেরকে কিল করে দেয় ওই যে মুয়াবিয়া পুত্র, এই যে তার সেই কি বলে সৈনিক সীমার আর কি, হাসান হোসেনকে কিল করে। তো সেই জায়গাটাই ছিল কি যে সুদ ঘুষ জিনা ব্যভিচার ইসলামিক রাষ্ট্রে, ক্যালিফ ডেমোক্রেসিতে এগুলো নাই। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো করে নাই। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ, মদিনার সনদ, এর কোনোটিতেই এটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সেই ইসরাইল বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলার ডাকে আর কি মেরাজ গমন করলেন, তখনই আর কি নামাজ রোজার ডিসিপ্লিন। নামাজটা কি, নামাজ ওই বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের সময়ও ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও ছিল, রমজানের রোজাও ছিল, কিন্তু ডিসিপ্লিন ছিল না। এই ডিসিপ্লিনটা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমনের পরে ওই যে স্থান কাল পাত্র ভেদে দিনক্ষণ নির্ঘণ্ট অনুপাতে নামাজ পড়তে হবে, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, সেই রকমটা ভাবে এই যে রমজান মাসের চাঁদ দেখে রোজা রাখতে হবে, সেহরি খাইতে হবে, ইফতার করতে হবে, এবং ওই রকমটা ভাবে শাওয়াল মাসের চাঁদ দেখে এই যে আমাদের ঈদ পালন করতে হবে, রোজা ভঙ্গ করতে হবে। এইটাই হলো মাসালা। আর আমরা যারা এই বঙ্গের মানুষ, ওই সেই সৌদি আরব থেকে আমাদের এই দেশে তাবলিগের মাধ্যমে অধিকাংশ মানুষই আমরা শুনে মুসলমান এবং কনভার্টেড মুসলমান। তো আমরা যেটা দেখেছি এখন যেটা হচ্ছে কি, ইহুদি এবং কাদিয়ানিরা টাকার বিনিময়ে মসজিদগুলো দখল করে নিয়েছে, আর এক শ্রেণীর মানুষ সৌদি আরবের সাথে মিল করে এই যে রোজা এবং নামাজ আদায় করছে। এটা হয় কি হয় না, এটা আমাদের দেশের আলেম উলামারা পাক কালাম হাদিসের আলোকেই তারা বলবেন। এখান থেকে আমার আরেকটা যেটা বলার বিষয়, যখন দশককাল পূর্বে আমি সৌদি আরব মক্কা মদিনাতে গিয়েছি, ওখানেও কিন্তু মাগরিব, ফজর, জোহর, আসর এই নামাজের 5-7 মিনিটের এটা ব্যবধান আছে। তো সেই হিসাব দিয়ে আমি সোজাটা বুঝি, তেরা বেকা বুঝার আমার দরকার নাই। সেইটা হচ্ছে কি, মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 33 পয়েন্টে বললেন কি যে কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিস এবং সময়ে সময়ে আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ, আল্লাহ ওয়ালাগণ জারি রাখবেন, ধরে রাখবেন, এর আলোকেই আর কি কিয়ামত পর্যন্ত পরিচালিত হবে। তো সেই জায়গাটাই রমজান রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমাদের পিছনের রোজাগুলো কবুল করে নিন, সামনের রোজাগুলোকে থাকার তৌফিক দান করুন, আমিন। পীর মুরিদিতে আমি যেটা করি, মুরিদ করি না। আমি এম শাহজাহান আলী গোলদার, আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরের থেকে আমি পীর বা শিক্ষক। আমি এখানে ইস্তেগফার, দরুদ, আল্লাহ জিকির এবং ফাতিহার দোয়াটা করি। আজকে সময় একেবারেই নাই, খুব সংক্ষেপে আর কি। আমি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে পালন করলেও পালন হবে, জারি হবে, এবং আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিয়ে কবুল করে নেবেন, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফা
ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুম্মা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। রাব্বুল আলামিন কবুল করে নিন, মাফ করে দিন। আমিন আমিন সুম্মা আমিন। এনএসটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।